সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন এবং আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত অতিথি উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক ঢাকা জার্নাল, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মারুফ রসুল, সংগঠক গণজাগরণ মঞ্চ ও লেখক, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। এবং এছাড়াও আমাদের সঙ্গে জুমে যুক্ত থাকবেন অদিতি ইসলাম, আন্দোলনরত শিক্ষার্থী। আমরা নিশ্চয়ই তাকে সময় মতো যুক্ত করতে পারবো। অনেক কিছু আসলে জানার আছে, আপনারা বুঝতেই পারছেন কোন বিষয়টা নিয়ে আমরা আসলে কথা বলবো। একটু যদি জানিয়ে দিতে চাই, এই মাসের শুরু থেকে আসলে আমরা কোটা সংস্কার আন্দোলনের কথা বিভিন্নভাবে রাস্তাঘাটে আমরা আসলে দেখতে পাচ্ছি। ঢাকা শহরে আসলে বাংলা ব্লকেটের কথা আমরা জানি, এই যে শহরে সড়ক অবরোধের কথা জানি, এবং গতকালের পরিস্থিতির কথা যদি আরও একবার বলে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পর যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে তিনি কোটা নিয়ে কথা বলেছেন এবং তার প্রেক্ষিতে আমরা কাল থেকে পরিস্থিতি একটু অন্যদিকে মোড় নেওয়ার যে অবস্থাটা দেখতে পেয়েছি। মধ্যরাত থেকে উত্তাল হয়েও ওঠে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া। সেখান থেকে আজকের পরিস্থিতি আপনারা সকলে নিশ্চয়ই দেখছেন। আমরা এর সব কিছু নিয়েই কথা বলবো। আমাদের আজকের যে নির্ধারিত বিষয় সেটি যদি জানিয়ে দিই, কোটা আন্দোলন আসলে কোন দিকে মোড় নিচ্ছে সেটি নিয়ে আমরা কথা বলবো। দেশব্যাপী বেশ কয়েকটি ক্যাম্পাসে উত্তাল পরিস্থিতি দেখেছি। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, সেখানে এখন পর্যন্ত কি পরিস্থিতি বিরাজ করছে সেটি জানার জন্য এই মুহূর্তে আমাদের সহকর্মী সেখানে আছে ফেরদৌস রহমান, তার সঙ্গে যুক্ত হচ্ছি ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস রহমান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কার্জন হলের দিকে আছেন সম্ভবত। একটু জানতে চাইবো এখন কি পরিস্থিতি বিরাজ করছে, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে কিনা? ধন্যবাদ। আসলে পরিস্থিতি পাবলিক কিছুটা স্থিতিশীল হয়েছে। আপনি জানেন যে কিছুক্ষণ আগে যে আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন, কোটা বিরুদ্ধে আন্দোলন যারা করছেন, তারা একটা সংবাদ সম্মেলন করেছেন। যদিও তারা সেই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলেন, কিন্তু শহীদ মিনারে যখন তারা মিছিল নিয়ে রওনা দেয়, তখন দোয়েল চত্বরে পুলিশ সদস্যদের সঙ্গে তাদের কথা হয়। পুলিশ সদস্যরা তাদেরকে বুঝিয়ে দেন যে নতুন করে আর উত্তেজনা যাতে না ছড়িয়ে পড়ে, সেই ধরনের জন্য তারা অনুরোধ করেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের। তারা সেটি মেনে নিয়ে কার্জন হলের ফটকে সংবাদ সম্মেলন করেন, অর্থাৎ কার্জন হলের প্রবেশের যে ফটকটি, সেখানে সংবাদ সম্মেলনটি হয় এবং সেখান থেকে তারা আগামীকাল বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করা হবে। এই যে তারা বলছেন যে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে, বহিরাগতরা হামলা করেছে, এই ধরনের তারা বলছেন যে সেটার প্রতিবাদে আগামীকাল তারা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবেন এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, সেটি সারা দেশের ক্যাম্পাসগুলো তো বটেই, সেই সঙ্গে স্কুল, কলেজ, এবং বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোকেও তারা বলেছেন যেন এই একই ধরনের কর্মসূচি তারা পালন করেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের উপরে হামলা, সেটার বিষয়ে উল্লেখ করে তারা বলেছেন যে যেহেতু হামলা বহিরাগতরা করেছে, সেখানে শিক্ষক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রাধ্যক্ষ আছেন তার যে ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির যে ভূমিকা, সেটিও বিতর্কিত। সে কারণে তারা বলছেন যে সরকারের প্রতি তাদের দাবি হলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টোরিয়াল টিম, যিনি প্রক্টর আছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি সেটি না নেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে নতুন করে কর্মসূচি ঘোষণা দেবেন। আর একটি বিষয় তারা বলেছেন যে আগামীকালের বিক্ষোভ মিছিল থেকে তারা সিদ্ধান্ত নেবেন যে আবারও বাংলা ব্লকেটের মতো যে কর্মসূচি তারা এর আগে দিয়ে আসছিলেন, সেই ধরনের কর্মসূচি তারা নেবেন কিনা। তবে তারা বলছেন যেভাবে দমন পীড়ন করা হয়েছে, এভাবে আন্দোলন কখনোই থামানো যায়নি, আন্দোলন থামবে না, আন্দোলন তাদের চলতে থাকবে এবং এই আন্দোলনে সর্বস্তরের মানুষকে তারা অংশ নিতে বলেছেন। শুধু বিশ্ববিদ্যালয় বা ছাত্রদের নয়, তারা বলেছেন সর্বস্তরের মানুষের উচিত এই আন্দোলনের অংশ নেয়। কেননা তারা বলছেন যে তারা যে দাবিটি করছেন সেটি একেবারেই যৌক্তিক দাবি, সেটি একটা সেই দাবিতে আসলে সবার অংশগ্রহণ করা উচিত। তবে একটু জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা এখন আসলে কোন পর্যায়ে রয়েছে? আজ রাতে নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে? যেহেতু আমরা জানি যে গণমাধ্যমের বরাতে প্রায় 150 জনের অধিক ছাত্রছাত্রী আসলে আহত হয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু শুনতে চাই। নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, যে আপনি জানেন যে আমরা যখন এখানে আসি সেটা ছিল সন্ধ্যার দিকে, সন্ধ্যার পরে উত্তেজনা ছড়ায় রাত 8টার দিকে। সেই সময় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। তাদেরকে আমাদের চোখে এখন আপাতত পড়ছে না, অর্থাৎ পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে নিতে হবে, এই ধরনের দাবিটা ছাত্রদের পক্ষ থেকে ছিল। এখানে একটা মাঝখান থেকে বিশেষ করে শহীদুল্লাহ হলের যিনি আবাসিক শিক্ষক, তার একটা ভূমিকা রয়েছে। তিনি মাঝখানে ছাত্রদের সঙ্গে এসেছেন, তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন। যদিও অনেক প্রতিরোধের মুখে তিনি পড়েছেন, তারপরেও তিনি কথা বলে শেষ পর্যন্ত ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন অন্তত আজকের দিনের মতো যেন তারা ক্যাম্পাসে ফিরে যায়। এবং ছাত্রদের পক্ষ থেকে দাবিটি ছিল যে পুলিশ যাতে বিপুল সংখ্যক পুলিশ যাতে মোতায়েন না থাকে। সে কারণে প্রক্টোরিয়াল টিম, যেটি সাধারণভাবে শিক্ষার্থীদের
নিরাপত্তা যেটি দিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেটি রয়েছে। তবে বাইরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, সেটা আসলে ভিতরে নেই। তো শিক্ষার্থীরা আপাতত হলে ফিরে গেছেন, একটি ঘোষণা দিয়েছেন যে যদি হলে যারা হামলা করেছে তাদেরকেও প্রবেশ করার চেষ্টা করে তাহলে হলেই সেটা প্রতিহত করা হবে। এখন এই ঘোষণার মধ্য দিয়ে চলে গেছে ছাত্রলীগ, আরও আগেই ফিরে গেছে। সন্ধ্যার দিকে ছাত্রলীগের যে যারা এসেছিলেন এই এলাকায় বা একটা দুই পক্ষের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল, তারা কিন্তু ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি সন্ধ্যার কিছুক্ষণ পরে এখানে আসেন, তার কিছুক্ষণ পরে ছাত্রলীগের কর্মীরা তারাও ফিরে গেছে। অর্থাৎ ছাত্রলীগের কর্মীরা যাওয়ারও অনেকক্ষণ পরে ধন্যবাদ যারা ফেরদৌস, আন্দোলন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে যে বিষয়গুলো জানার দরকার ছিল সেগুলো আপনার কাছ থেকে জানতে পেরেছি। থাকবেন আপনি, প্রয়োজনে আবারও যুক্ত হব। দর্শক একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছেন অদিতি ইসলাম, তিনি আছেন আমাদের সঙ্গে। আমরা একটু অদিতির সাথে কথা বলতে চাই। অদিতি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনার মাথায় ব্যান্ডেজ বাঁধানো, আপনি নিজেও আসলে আহতদের মধ্যে একজন। আপনার পরিস্থিতি একটু জানতে চাই যে এখন আপনি আসলে কেমন বোধ করছেন। আজকের দিনের পরিস্থিতিটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, সারাদিনের ঘটনা এবং এখন কি পরিস্থিতি বিরাজ করছে। আমি সুস্থ আছি। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আমরা প্রায় 4 শতাধিক স্টুডেন্ট আহত হয়েছি। তো অধিকাংশ শিক্ষার্থীদের কিন্তু আসলে মাথা টার্গেট করে আঘাত করা হয়েছে। আপনি দেখবেন যে কারো হয়তো মুখ থেতলে দেওয়া হচ্ছে, কারো মেরুদণ্ডে আঘাত করা হচ্ছে, এবং অধিকাংশ শিক্ষার্থীর মাথাকে টার্গেট করে কিন্তু আঘাত করা হচ্ছে। তো আমরা আজকে সারাদিনে যে কাজটা করেছি, যে গতকাল রাতে আমরা রাজুতে অবস্থান করে প্রতিবাদ সমাবেশ করেছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে। আমরা আজকেও রাজু ভাস্কর্যে সকাল 11টায় আমাদের কর্মসূচি ছিল, এবং আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের বক্তব্যটা, আমাদের দাবিটা নিয়ে ওখানে সমাবেশ করেছি। সমাবেশ শেষ করে আমরা একটা মিছিল করছি। আমরা মিছিল নিয়ে হলপাড়া হয়ে ঘুরে আবার রাজুতে ফেরার কথা। তাও আমরা সেই কাজটাই করছিলাম। কিন্তু আমরা যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং ক্রস করে আমাদের সামনে যে ছেলেরা ছিল আমরা যখন এগিয়ে যাচ্ছি, তখন বিজয় 71 হলের দিকে প্রথমে হামলাটা করা হয়, এবং খুবই সংঘবদ্ধভাবে তাদের হামলা করা হচ্ছে, আটকে রাখা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। এরপরে আমরা বিজয় 71 হল ক্রস করে মিছিলটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যে আমরা এখানটায় থাকবো না, আমরা এখান থেকে বের হয়ে যাই। তখন একদম মানে এফবিএস ক্রস করে যে দিকটা হচ্ছে আপনার মল চত্বরের দিকে ঢোকে, সেখান থেকে একদম সংঘবদ্ধ ছাত্রলীগের যে গুন্ডা পান্ডারা আছে, ওরা আমাদেরকে ইট, রড, লাঠি এগুলো দিয়ে আমাদের উপরে আক্রমণ করা শুরু করে। আমরা আবার হচ্ছে রেজিস্ট্রার বিল্ডিং হয়ে ভিসি হয়ে সেখানে অবস্থান করি। শেষমেশ আমাদেরকে সেই ভিসি চত্বরে এসে আমাদের নারী শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্ররা প্রত্যেকটা শিক্ষার্থীকে নৃশংসভাবে আক্রমণ করেছে এই গুন্ডাগুলো, এই ছাত্রলীগের যে গুন্ডারা যারা আছেন, ছাত্রলীগের সন্ত্রাসী যারা আছেন তারা। এবং অধিকাংশ এই যে ছাত্রলীগের সাথে আজকে যারা এখানে এসেছেন, তারা তো প্রায় সময় একটা যুক্তি দেখায় না যে ক্যাম্পাসে বহিরাগত আনা যাবে না, কিন্তু আজকে ছাত্রলীগ যে এই সন্ত্রাসীদেরকে এখানে নিয়ে আসছে, তারা সারা ঢাকার বহিরাগতদেরকে একজোট করে খুবই প্ল্যানফুলি আমাদের ছাত্রদের উপর হামলা করছে। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে আসি। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, প্রধানমন্ত্রীর বক্তব্য, সেই প্রেক্ষিতে মধ্যরাতে ছাত্রছাত্রীদের উত্তাল অবস্থা ক্যাম্পাসে, কেন তারা আসলে তারা স্লোগান দিলেন, রাজাকার হিসেবে নিজেদেরকে দাবি করে স্লোগান দিলেন, পুরো বিষয়টি আপনার বিশ্লেষণ। অনেক ধন্যবাদ। দেখেন, 5 তারিখে আন্দোলনটা শুরুর পর থেকেই আমার কাছে মনে হয়েছে যে একটা কোথাও জেদাজেদি কাজ করছে উভয় পক্ষ থেকে। এক পক্ষ যেভাবে ধরেন 2018 সালের পরিপত্রটা যেভাবে কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনা হলো, 2018 সালের পরিপত্রটা যেভাবে জারি হয়েছিল বাতিল হয়েছিল, আর যেভাবে ফিরিয়ে আনা হলো সেটা অনভিপ্রেত, এবং একই সাথে যেভাবে আন্দোলনটা শুরু হলো আবার আন্দোলনকে যেভাবে মোকাবেলা করা হয়েছে, এটা কোনোটাই আমার কাছে মনে হয় নাই যে খুব একটা গ্রহণযোগ্য জায়গায় ছিল। 2018 সালের পরিপত্রটা যদি আমি আপনার উদ্দেশ্যে একটু পড়ি তাহলে দেখবেন এখানে কিন্তু পরিষ্কার আছে কোটা নিয়ে আসলে কি হয়েছে, কিন্তু তারপরও কোনো পক্ষই আসলে মনে হচ্ছে যে সিস্টেমের মধ্যে থাকার চেষ্টা করেনি। 18 সালের পরিপত্রের দুটি অংশ ছিল। ক অংশে বলা হয়েছে যে সেটা হলো 10ম থেকে 13তম গ্রেড, যেটা সেখানে কোনো ধরনের কোটা থাকবে না, এবং যেটা পূর্বতন 9ম শ্রেণী সেটাতেও কোনো প্রথম শ্রেণী সেটাতেও কোনো কোটা থাকবে না, এবং যদি কোটার ভিত্তিতে পাওয়া না যায় তাহলে এখানে পুরোপুরি মেধার ভিত্তিতে নিয়োগ হবে। দ্বিতীয় খ অংশে বলা হয়েছে সেটা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী এই দুই পদে
কোটা যদি না পাওয়া যায় তাহলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তার অর্থ হলো কি, কোটা সেভাবে আর 2018-র পরে ছিল না। এর একটা নেতিবাচক প্রভাব কিন্তু নানা জায়গায় পড়েছে। আমি ব্যক্তিগতভাবে এই সিস্টেমের সাথে কিছুটা হলেও ইনভলভ বলে আমি দেখেছি। নারী কোটা না থাকায় মেয়েরা সাংঘাতিকভাবে সিভিল সার্ভিসে নন গ্রেড গ্রেড দুটোতেই পিছিয়ে গেছে। আমি দেখেছি আদিবাসী সম্প্রদায় ভয়ঙ্করভাবে উপেক্ষিত হয়েছে এই জায়গাগুলোতে। আরেকটা হলো প্রতিবন্ধী, তারাও কিন্তু সাংঘাতিকভাবে উপেক্ষিত হয়েছে। কিন্তু এটা কে নিয়েছে? দেখা যাচ্ছে যে এই তালিকা অনুযায়ী জেলা কোটাটা সবচেয়ে বেশি মানে পূরণ করা হয়েছে এটার ভিতরে। মুক্তিযোদ্ধা কোটাও কখনো 8% বা 8.5%-এর বেশি কখনো পূরণ করা হয়নি। তো এরকম একটা জায়গায় কোটা সংস্কারের কথাটা যখন এসছে, আদালত যেই পর্যন্ত সময় দিয়েছিল 7ই আগস্ট পর্যন্ত, এই সময় পর্যন্ত কোটা বিক্ষোভকারীদের আমার কাছে মনে হয় ধৈর্য ধরা উচিত ছিল। তারা যেহেতু নিজেরা পক্ষভুক্ত হয়েছেন, যখন তারা একটি মামলার ভিতরে পক্ষভুক্ত হন এবং তখন কিন্তু আপনি দেখছেন সরকার আর তারা একপন্থী হয়ে গেল। তারা উভয় পক্ষভুক্ত, তারা উভয় এটাকে চ্যালেঞ্জ করছে। তার অর্থ হলো আমাকে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা যেহেতু সেটা করে নেই, তার অর্থ হলো এখানে তারা এক ধরনের কৌশলগত ভুল করেছে, অথবা তাদের ভিতরে কোথাও না কোথাও একটা উস্কানি ছিল। এবং তারা যে কথাগুলো বলেছে, এখনই সংসদের অধিবেশন ডাকতে হবে, এটার জন্য সংসদের অধিবেশন ডাকা এটা কি যুদ্ধকালীন পরিস্থিতি? তা তো নয় যে আমাকে ইমার্জেন্সি সংসদ অধিবেশন ডাকতে হবে। তারা রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন যে পরিপত্র জারি করতে হবে। রাষ্ট্রপতি তো সে এক্সিকিউটিভ পাওয়ারই নেই, ক্ষমতাই নেই যে তিনি এটা করতে পারেন। সুতরাং এখানে কোথাও না কোথাও একটা ইমমেচুরিটি কাজ করেছে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আমি নিজে ছিলাম, সেখানে তিনি কোথাও বলেন নাই যারা আন্দোলন করছে তারা রাজাকার, এই কথা তিনি কিন্তু বলেন নাই। একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশ্নটা ছিল একই পদের জন্য যখন দুজন থাকবে, একটি মুক্তিযোদ্ধা পরিবার একটি রাজাকার পরিবার, আপনি কাকে নেবেন? প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আমি স্বাভাবিক কারণে এই মুক্তিযোদ্ধাকে নিব। আপনিও তাই বলবেন, মারুফ রসুল্লাহ তাই বলবেন। আমার ধারণা কোটাপন্থীরা ওই অংশটুকুকে ভুল করে নানাভাবে মানে নানা জায়গায় ছড়ানো হয়েছে। প্রশ্নটা কিন্তু ছিল সাংঘাতিক লিডিং, প্রশ্নটার উত্তরে বলেছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে কিন্তু কিছু বলেনি, প্রশ্নের উত্তরটা দিয়েছেন। সেটাকে আসলে এমনভাবে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং যেভাবে স্লোগান দেওয়া হয়েছে, এটা অনভিপ্রেত। কেউ নিজেকে রাজাকার বলতে পারে, কিন্তু সেটা বললেই তার উপরে এইভাবে হামলে পড়াটা এটা মর্মান্তিক, নির্মম। এবং এই দায়িত্ব নিশ্চয়ই ছাত্রলীগকে দেওয়া হয়নি যে তারা লাঠি সোটা রামদা ইত্যাদি নিয়ে, এবং আমরা দেখলাম মেয়েদের উপরেও আক্রমণ হয়েছে। এটার জন্য আইনগত ব্যবস্থা আছে, এটার জন্য আমি শুরু থেকে বলছি আলোচনার দ্বার উন্মুক্ত রাখতে হবে। সেটা না করে যে পন্থা এটাকে দমনের চেষ্টা করা হয়েছে, এটা অনভিপ্রেত, মর্মান্তিক, মর্মাহত। এবং যেভাবে আজকে সাধারণ ছাত্রছাত্রীরা আহত হয়েছে, মানে এটা কোনো সভ্য সমাজে কেউ, কোনো সংবেদনশীল মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে না। এভাবে দমন করে, জোর করে, আওয়ামী লীগ তো নিজে আন্দোলন করার দল, সুতরাং আওয়ামী লীগের এখানে একটা সত্যিকারের প্রশাসন আছে, পুলিশ আছে, আইনগত আইনসভা আছে, এখানে জুডিশিয়ারি একটা স্ট্রাকচার আছে। সরকারের দায়িত্বের জায়গাটুকুই আপনার কাছে নিশ্চয়ই জানতে পারবো এটা, এবং যে ধরনের উস্কানি ছিল সেই উস্কানিটা অনভিপ্রেত। আসবো আপনার কাছে, সরকারের দায়িত্বের জায়গাটুকু আপনার কাছে আলাদাভাবেই জানতে চাইবো। মারুফ রসুল, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে কালকে তারা রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি পেশ করেছে, তারা 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা যেমনটি সৈয়দ ইশতিয়াকের কাছ থেকে শুনছিলাম যে একটি অংশকে ধরে তারা মধ্যরাতে এই যে ক্যাম্পাসগুলো উত্তাল পরিস্থিতি তৈরি হলো, এবং সেখান থেকে আজকের পরিস্থিতি আমরা সবাই জানি, আমরা দেখেছি কি পরিস্থিতি বিরাজ করেছে ক্যাম্পাসগুলোতে, এবং সে সাথে ছাত্রছাত্রীরা ভীষণভাবে তারা আসলে আহত হয়েছে। আমরা অদিতিকে দেখছিলাম, তার মাথায় ব্যান্ডেজ বাঁধানো আছে, এরকম অনেক ছাত্রছাত্রী আসলে, এবং নিজেকে রাজাকার দাবি করার সব থেকে ভয়াবহ যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে নিজেকে যে রাজাকার দাবি করার এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? না, এই বিষয়টি তো অবশ্যই দুঃখজনক। মানে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালে বলেছেন যে যদি রাজাকারদের তারা কি করেছে, কি অপরাধ করেছে সেটা যদি তারা জানতো তাহলে এই দাবি কেউ করতো না। মানে আমি গতকালকে নিজেই খুব মানে বিরক্ত এবং মর্মাহত হয়েছে যে এই দাবিটা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তো তারা তো শিশু না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের একটি দাবি করতে পারেন। এখন প্রসঙ্গটি হচ্ছে যে আমি গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনটি শুরু হওয়ার পর থেকে বা 18 সালে যখন তারা আন্দোলনটি করছিলেন তখন থেকে আমি একটি বিষয় লক্ষ্য করছিলাম যে কোটাটি বাতিল করবেন নাকি সংস্কার করবেন। এই যে যদি সংস্কার করতে হয় তাহলে তো আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা সংস্কার প্রস্তাবও থাকতে হয় যে কিভাবে এটার একটা সংস্কার করা প্রয়োজন বলে তারা মনে করছেন। এই ধরনের কোনো মানে কাগজপত্র আমি কিন্তু
আমি জানি না ইশতিয়াক ভাই পেয়েছেন কিনা, আমি এই ধরনের কোনো কাগজপত্র দেখিনি। তার 5% বেশি চায় না, 5% বেশি চায় না, কিন্তু এটি নিয়ে মানে শুরুর দিকে সম্ভবত ওনারা 10 থেকে 15% রাজি থাকবেন, এরকম কথাও এসেছিল যে তারা 10 থেকে 15% যদি মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয় সেটিও করবে। এখন সেটি চলে এসেছে সম্ভবত 5%-এ। হ্যাঁ 5%, বা অনেকে আবার বাতিলের প্রসঙ্গ, কারণ প্ল্যাকার্ডগুলোতে বাতিলের কথাটাও লেখা আছে বা তাদের স্লোগানেও বাতিলের কথাটি, বিভিন্ন ধরনের আলোচনা আসছে। তো আমি যেটুকু বুঝতে চাই সেটি হচ্ছে, প্রথমত দেখুন কোটা বিষয়টা সরকারি চাকরির একটি বিষয়, এবং বাংলাদেশের সংবিধানের সঙ্গে যদি কোটা, যেটি আদালত রায় দিয়েছে, কোটা প্রথা যদি আপনি বাতিল করে দেন এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। অন্তত সংবিধানের যে 28(4) এবং 29(3) ক যে দুটো ধারা, এই ধারার সাথে এটা সাংঘর্ষিক। সুতরাং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন আসলে রাষ্ট্রে থাকতে পারে না, এটি হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু কোটা আছে। মানে আমাদের দেশে যখন কিছুদিন আগে যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আন্দোলন হলো, তখন তারা রেফারেন্স দিচ্ছিলেন আন্দোলনকারীরা যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা জাপান, এই সমস্ত বিশ্ববিদ্যালয়। এখন আপনি যদি এই রেফারেন্সটা এখন একটু দেখেন, তাহলে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রেও যে অ্যাফার্মেটিভ অ্যাকশন প্ল্যান বলে একটি পদ্ধতি আছে, যার মধ্য দিয়ে তারা হচ্ছে শুধুমাত্র সরকারি চাকরি বা শিক্ষাক্ষেত্র না, তারা বেসরকারি যে চাকরিগুলো আছে, ব্যক্তি মালিকানাধীন যে প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু হিসপ্যানিক জাতি বা কৃষ্ণ বর্ণের যারা আছেন তাদেরকে সেখানে চাকরির সুযোগ করা হয়। সুতরাং কোটা পদ্ধতিটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। পাকিস্তানে 92.5% কোটায় চাকরি হয়। তো এটাকে বাতিল করাটা আমি মনে করি না অবশ্যই কোনো সমাধান। কিন্তু আমি যে জায়গাটা, আমার ধারণা শ্রদ্ধেয় ইশতিয়াক ভাইও আমার সঙ্গে একমত হবেন, যে 2018 সাল থেকে আমরা লক্ষ্য করছি কোটা আন্দোলনটি যখন হয়, আন্দোলনকারীরা যখন আন্দোলন করেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, কোথায় গিয়ে যেন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার একটা মানে তাদের এক ধরনের প্রয়াস থাকে। তারা বিভিন্ন ধরনের মিম তৈরি করেন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে, বিভিন্ন ধরনের মানে এটার একটা ব্যর্থতা কিন্তু সরকারেরও আছে, যে সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তাদের সামনে তুলে ধরতে পারেনি নিশ্চয়ই, সেই জন্য তারা জানেন না বা তাদের মধ্যে সেই বোধটি তৈরি হয়নি। এবং গতকালকে মানে যেই প্রেক্ষিতে আজকের ঘটনাগুলো ঘটছে সারাদিনের, সেই প্রেক্ষিতেও খুবই দুঃখজনক। কোনো সুস্থ বিবেকবান মানুষের পক্ষে নিজেকে রাজাকার দাবি করা আমার মনে হয় এটা সম্ভব না। ধরে একটু অদিতি ইসলামের কাছে আসি। অদিতি ইসলাম, কোটার প্রসঙ্গটা নিয়ে আপনার সাথে বলি একটু। সেটি হচ্ছে যে আসলে আপনারা, এই যে আমরা শুনলাম যে আমরা প্ল্যাকার্ডে কখনো দেখছি বাতিলের কথা, আবার পার্সেন্টেজের যে বিষয়টি সেটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। আপনার মুখ থেকে একটু শুনি যে আপনারা আসলে কি কোটা বাতিল চাচ্ছেন নাকি সংস্কার চাচ্ছেন? যদি সংস্কার চেয়ে থাকেন, সেই সংস্কার আসলে কতটুকু চাচ্ছেন আপনারা? আরও কিছু বিষয় আছে, যেমন সৈয়দ ইশতিয়াক রেজা বলছিলেন যে মারুফ রসুলের কাছ থেকে আমরা শুনছিলাম যে আপনাদের পক্ষ থেকে আলোচনার জন্য কোনো প্রস্তুতি ছিল কিনা, যে এই সংস্কার আন্দোলনে আপনারা সরকারের পক্ষ থেকে কোনো সমাধান চাচ্ছেন, এরকম কোনো প্রস্তুতি ছিল কিনা? গতকালকে আমরা বঙ্গভবনে আমাদের একটি স্মারকলিপি সমাবেশ ছিল। তো এই স্মারকলিপি সমাবেশে আমাদের কি আহ্বান ছিল, জরুরি অধিবেশন ডাকার। এখন ধরেন আমরা এর আগে থেকেই খুবই স্পষ্টভাবে বলে আসছি যে আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের যে এক দফা দাবি, সরকারি চাকরির সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। আমরা কিন্তু কোথাও কোটা বাতিলের কথাটা বলিনি, 18 সালেও বলছি না, আর এই 24-এও কিন্তু আমরা সেটা বলবো। এখন আমরা ছাত্ররা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম থেকে একটা প্রস্তাব করেছি যে সেটা 5% হতে পারে। কিন্তু এটাকে আমরা চূড়ান্ত বলছি বা বিষয়টা এরকম বলছি এমন না। আমরা বলছি যে এটা 5% হতে পারে, এটা একটা প্রস্তাবনা। এখন এইটা সংসদে আপনারা আইন পাশ করুন, আপনারা আইন পাশ করে এটা একটা স্থায়ী সমাধান দেয়। কিন্তু এই কাজটা করতে গেলে যদি কোনো আলোচনা করতে হয়, তাহলে কমিশন গঠন করে যারা সমাজ বিশ্লেষক আছেন, যারা নীতিগত জায়গাগুলো নির্ধারণের ক্ষেত্রে গবেষণা করে থাকেন, বিশ্লেষণ করে থাকেন, সেই তাদের সাথে ছাত্র প্রতিনিধি, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি গিয়ে কথা বলবে। আমরা তো আন্দোলনে বারবার করে আমাদের কথা বলার জায়গাটা আছে, এটা বলেই এসেছি। তাহলে কেন আমি জানি না যে বারবার করে আমাদেরকে বাতিলের দিকে একবার করে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে, একবার আমাদের মুক্তিযোদ্ধাদের বিপক্ষে শক্তি হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, একবার আমাদের আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছি এরকম করে বলা হচ্ছে। আমি ঠিক জানি না। আমরা আন্দোলনের শুরু থেকেই খুবই স্পষ্টভাবে এই কথাটা, আমাদের এক দফা দাবি
সেই এক দফা দাবিতে প্রত্যেকটা শব্দ খুব স্পষ্ট করে বলা আছে এটা সংস্কার করতে হবে, এটা 5% আমরা প্রস্তাব করছি। এখন এর সাথে আমরা এটা বলছি যে সংসদে আইন পাশ করে এটা স্থায়ী সমাধান দেওয়া, এবং সেটা করতে হলে যদি কমিশন গঠন করতে হয় 5% থেকে এটি আপনারা প্রস্তাব করছেন, অর্থাৎ এর আগে যেমনটি ছিল যে 10% হলে বা 15% হলে আপনারা মেনে নেবেন, সেরকম বিষয়টি নিশ্চয়ই এখনো আছে। একটু আরো একটি বিষয়, সেটি হচ্ছে যে যৌক্তিক সংস্কারের কথা বলছেন আপনারা। গতকালের প্রসঙ্গটা সম্পর্কে যদি একটু জানতে চাই, গতকাল যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো মধ্যরাতে, সেটি নিয়ে যে স্লোগানগুলো আসলে সেখান থেকে আসলো, সেই স্লোগানগুলো আমরা গণমাধ্যমের বরাদ্দে সবাই মোটামুটি জেনেছি। এই স্লোগানগুলোকে আসলে আপনারা কতটুকু যৌক্তিক মনে করছেন, একটু ছোট করে জানতে চাইবো, আমাদের বিরতি নেবার সময় হয়ে গেছে। আচ্ছা, প্রথমত আমাদের আন্দোলনের শুরুর সময় থেকেই বারবার করে একবার হাইকোর্টের দিকে আমাদেরকে তাক করে দেওয়া হচ্ছে, একবার মুক্তিযোদ্ধাদের বিপক্ষে আমাদের দাঁড় করে দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে আজ এখনো এই এটিএন টেলিভিশনে এখানে স্পষ্টভাবে বারবার করে বলছি, আমরা মুক্তিযোদ্ধাদেরকে, আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি একটা আবেগ আছে, মুক্তিযুদ্ধের প্রতি একটা আবেগ আছে, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এবং আমরা যে সংস্কারের কথাটা বলছি, আমরা বলছি যে মুক্তিযোদ্ধাদের এক প্রজন্ম অবধি এটিকে কার্যকর করা যেতে পারে, কিন্তু সেটা তো প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলতে পারে না। এখন এটা কেন চলতে পারে না, আপনি একটু দেখেন আমাদের যে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তিনি বলছেন যে সরকারি চাকরিতে 5,03,333টি শূন্যপদ রয়েছে। এখন এই যে আমাদের কোটার মাধ্যমে কিন্তু 8%-এর বেশি আমাদের চাই মানে নিয়োগ করা সম্ভব হচ্ছে না। তাহলে এই যে আমার জায়গাটা খালি রয়ে যাচ্ছে, তাহলে আমার কেন একটা বড় অংশ এইটুকুতে রাখা লাগবে? আমার কতটুকু দরকার আমি সেটা নির্ধারণ করি, আমি সেটা বিশ্লেষণ করি, আলোচনা করি, ঠিক করি। তাহলে আমার যেখানে কোটা রেখেও সেই জায়গাটা শূন্য থেকে যাচ্ছে, মেধাবীরা মেধা স্কোর থাকা সত্ত্বেও, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এই কোটার কারণে তাদের যোগ্য চাকরিটা পাচ্ছে না, তখন এই যে বেকারত্বটা সৃষ্টি হচ্ছে, এটার দায় কি রাষ্ট্র নেবে না? অদিতি, আমরা আমরা বুঝতে পেরেছি হ্যাঁ, আপনার উত্তরটি আমরা পেয়েছি। মারুফ রসুল, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, আমরা একটু সেই প্রশ্নটি একটু নিতে চাই। জি অদিতি, আমি আপনার কাছে দুটো বিষয় একটু জানতে চাই অনুগ্রহপূর্বক। একটি হচ্ছে যে যেহেতু কোর্ট থেকে একটি রায় হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনে সেটা গেছে, আপনাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো ধরনের আইনি লড়াইয়ের পরিকল্পনা আছে কিনা? যেহেতু বিষয়টা আইনের, আসলে নির্বাহী বিভাগের তো এখানে এখতিয়ার নেই আদালতের এই বিষয়টিকে ভায়োলেট করে কোনো একটি আইন পাশ করার, কারণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন আদালত নির্বাহী বিভাগ পাশ করতে পারবে না, যতবারই পাশ করবে ততবারই কোর্ট স্টে অর্ডার দিবে। সুতরাং এই দিক থেকে আপনাদের কোনো আইনি লড়াইয়ের পরিকল্পনা আছে কিনা, এটি হচ্ছে আমার একটি প্রশ্ন। জি, মানে তাদের নিজেদের কোনো আইনজীবী নিয়োগ বা আইনজীবী নিয়োগ দিয়েছে। আচ্ছা, তাহলে আপনারা আইনি লড়াইটা চালাবেন, এটি হচ্ছে তাহলে ইশতিয়াক ভাই আপনার উত্তরটি দিয়েছেন। আমি দ্বিতীয় যে জিনিসটি জানতে চাচ্ছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বলে একটি কোটা রয়েছে, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীদের 35%। এই পোষ্য কোটাটি বাতিলের বিষয়ে আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কখনো আলোচনা করেছেন কিনা? আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন আন্দোলনরত শিক্ষার্থী অদিতি ইসলাম, তার কাছে মারুফ রসুল একটি প্রশ্ন রেখে গিয়েছিলেন, আমরা সেই প্রশ্নের উত্তরটি নিব। তবে তার আগে সৈয়দ ইশতিয়াক রেজার এই বিষয়টি নিয়ে একটি মন্তব্য আছে, আমরা সেটি একটু জেনে আসতে চাই। না, 2018 সালের যে পরিপত্র যেটা বাতিল করেছিল কোটা, এইবারে যে কোটা আন্দোলনটা শুরু হলো, কোটা আন্দোলনের শুরুতেই কিন্তু তারা বলেছে 2018 সালে কোটা যে বাতিল করা হয়েছিল সেইটা পুরো মানে ফিরিয়ে আনতে হবে। তার অর্থ হলো তারা কিন্তু কোনো কোটা চায় নাই। এখন 5%-এর কথা বললেও বস্তুত তারা কিন্তু কোনো কোটা চায় না এবং তারা কোটা বিরোধী একটা অবস্থান নিয়েছে। সেই জায়গা থেকে দেখলে এটা বৈষম্য বিরোধী আন্দোলন হতে পারে না, কারণ অনগ্রসর জাতি, পিছিয়ে পড়া মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এখানে প্রকাশিত হয়েছে। আর কালে তাদের অসংখ্য প্ল্যাকার্ড আছে, কোটাপথা কবর দে, কোটাপথা নিপাত যাক, এবং স্লোগান হয়েছে কোটাপথা এটা নিয়ে। মুক্তিযোদ্ধাদের বিষয়ে তারা যেটি বলেছে আমি খুব সংক্ষেপে বলি, 1971 সালে প্রচুর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার আছে, নিপীড়িত নারীদের পরিবার আছে, যুদ্ধাহত পরিবার আছে। আমরা যে শহুরে মুক্তিযোদ্ধা দেখি, নাগরিক মুক্তিযোদ্ধা, তাদেরকে দেখে যদি আমরা সিদ্ধান্তে উপনীত হয় তাহলে আমরা ভুল করব। মুক্তিযুদ্ধের 71-এর অভিজ্ঞতা এখনও প্রচুর পরিবার বয়ে চলেছে। একটা কথা বলে শেষ করি, ভেটারান বেনিফিট বলে আমেরিকাতে একটি শব্দ আছে। 1945 সালে যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছে তারা কিন্তু এখনও বেনিফিট পায়। উন্নত দেশে কী বেনিফিট পায়, কতটুকু পায়, তার একটা বিরাট তর্ক হতে পারে, কিন্তু আমেরিকার মতন দেশে 8% কোটা আছে। ইউরোপিয়ান ইউনিয়ন সবগুলো দেশের জন্য 40% নারী কোটা আইনগতভাবে করেছে, শুধু তাই না, সেটা বেসরকারি খাতের জন্য প্রযোজ্য। নরওয়ে 33%, ফ্রান্স 33%, কানাডা একইভাবে বলেছে
যেটা নাম দেওয়া হচ্ছে পজিটিভ অ্যাফার্মেটিভ অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ পজিটিভ ডিসক্রিমিনেশন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, এদের প্রতি করতে হবে। ভারতে যে কোনো যুদ্ধে শহীদ পরিবার আজীবন বেনিফিট পাবে। আমার মনে হয় আমাদের কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি আছে। তবে আমি তাদের সাথে একমত, এটা 30% নাকি এটা একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা হবে, এই আলোচনাটা হওয়া প্রয়োজন আছে। অসংখ্য ধন্যবাদ। জেলা কোঠা 10% রাখার কোনো কারণ নাই, কিন্তু এবং নারীদের কোটা তারা নারীদের যে বলেছে কোটাটি আছে। একটিও থাকবে না, এটি আমার কাছে কোনো গ্রহণযোগ্য অসংখ্য প্রস্তাব ধন্যবাদ। বলে আপনার মনে প্রশ্নের হয় না। উত্তরটিও নিশ্চয়ই পাবো। অদিতি ইসলাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মারুফ রসুলের প্রশ্নের উত্তরটি। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার কথা তিনি উল্লেখ করেছেন যে 35% যে পোষ্য কোটা, সেটি নিয়ে আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন সেটি নিয়ে জানতে চেয়েছেন, এবং শুনছিলেন সৈয়দ ইশতিয়াক রেজা একটি বিষয় পরিষ্কার করেছেন যে 2018 সালে যে পরিপত্র, সেটিতে আপনাদের যে অবস্থান, সেখান থেকে আপনারা কিভাবে বৈষম্য বিরোধী সেটি নিয়ে তিনি আসলে প্রশ্ন করেছেন। নিশ্চয়ই উত্তর দেবেন। মারুফ ভাই, আপনি তো হচ্ছেন গণজাগরণ মঞ্চের একজন সংগঠক। আপনি সেই আন্দোলনে সক্রিয়ভাবেই ছিলেন, এটুকু আমার জানা আছে। তো গণজাগরণ মঞ্চের যে আন্দোলনটা, সেটা কিন্তু আদালতের রায়কে কন্ডেম করেই গড়ে উঠেছিল। মানে আদালত একটা কথা বলে দিয়েছে, সেটাই শিরোধার্য, এটার জন্য কিন্তু গণজাগরণ মঞ্চের আন্দোলনটা বসে থাকে না। ফলে আদালত একটা কথা বললেই সেটাকে শিরোধার্য করতে হবে, বিষয়টা এরকম না। না, আদালত এটা তার কিন্তু মতো আমার করে একটা ব্যাখ্যা আছে মতামত আপু। দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমি 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 কথাটা শেষ ব্যাখ্যাটা করি। দিব। 2018 সালের পরিপত্র ফেরত চেয়েছে। আদালত তার মতো করে আমরা অদিতিকে আদালতে শুনে এসে নিশ্চয়ই আপনার ব্যাখ্যাটি দেব। আদালত তার মতো করে একটা মতামত দিতেই পারে, যেটা গতকাল পূর্ণাঙ্গ রায় আপনি দেখছেন। কিন্তু আমাদের আদালতের রায় শুনছি, আমরা মতামতটা শুনছি, কিন্তু আমাদের রাজপথের সংগ্রামটা আমাদেরকে চালাইতেই হবে। আমরা একটা আন্দোলনে আছি এখন। নীতিগত জায়গায় যখন আমরা সেই জায়গাটা প্রশ্ন করছি, আমরা সেটা সরকারের কাছেই দাবি করব, কারণ এটা সম্পূর্ণভাবে সরকারের বিষয়, এটা কোর্টের বিষয়ই না। প্রথমত বিষয় হচ্ছে, এটা কোর্টের বিষয় না, এটা সরকারের বিষয়, কারণ এটা একটা নীতিগত প্রশ্ন, রাষ্ট্রের একটা নীতিগত প্রশ্ন। আর পোষ্য কটার কথাটা যে বলছেন, আলোচনার প্রসঙ্গ আসলে আপনারা একদিক থেকে আরেক দিকে নিচ্ছেন, এটা একটা বিষয়। পোষ্য কোটা নিয়ে আমাদের এবং আমাদের সংগঠন এটা মনে করছে যে পোষ্য কোটা থাকা উচিত না। জেলা কোটা সংক্রান্ত যে আলোচনাটা এখানে চলে আসছে, আমরা তো জেলা কোটা সংক্রান্ত আলোচনাটাতে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছি যে জেলা কোটা থাকার দরকার নেই। আমরা এখানে কি অগ্রাধিকার দিতে চাচ্ছি, আমরা এই যে যৌক্তিক সংস্কারের কথা বলছি, আমরা কি প্রাধান্য দিতে চাচ্ছি? আমরা প্রাধান্য দিতে চাচ্ছি এখানে যে ডিসেবল যে মানুষরা আছেন, যে প্রতিবন্ধী মানুষেরা আছেন, তাদের জন্য মাত্র 1% কোটা নির্ধারণ করা হয়েছে। আমরা সেই মানুষদের জন্য এই কোটা সংস্কারের কথা বলছি। এখানে যে আদিবাসী মানুষ আছেন, নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে মানুষেরা আছেন, তাদের জন্য যে কোটা বরাদ্দ, সেটা পর্যাপ্ত নয়। তাদের জন্য আমরা কথা বলছি, তাদের জন্য আমাদের কোটা সংস্কারের দাবিটা আছে। নারী কোটা সম্পর্কিত আমাদের প্ল্যাকার্ডে আপনারা একটা বক্তব্য শুনেছেন, ঠিকই আছে, কিন্তু আমরা অধিকাংশ শিক্ষার্থী এই জায়গা থেকে ইন্টারনালি আমরা এই আলোচনাটা করছি যে নারীদের সাথে সমাজের যে বৈষম্যমূলক যে জায়গাটা, সেটা তো এখনো শেষ হয় নাই নারীর জন্য। তাই যতটুকু আমাদের আওতা রাখা দরকার, সেটা আমরা আলোচনা করতে পারি, অর্থাৎ আমরা আলোচনার জায়গায় আপনারা 5% আমরা বলছেন, আমি- 5%-এর মধ্যে আসলে অদিতি যদি থাকেন একটু কতটুকু বলি। নারীদের জন্য, কতটুকু আসলে না, আপনি বলছিলেন সুবিধা। আপনি যদি একটু সময় দিন 30 সেকেন্ড দেখেন, থানাগুলোতে যদি আপনি তাকান, যদি যৌক্তিকভাবে সেখানে পুলিশ অফিসার নারী সংখ্যা না হয়, মেয়েরা সেখানে যাবে না। ফাস্ট ট্র্যাক আদালতগুলো যেখানে মেয়েদের রেপ কেস সহ নিপীড়নের মানে মামলাগুলো হয়, সেখানে অধিক সংখ্যক নারী বিচারক না হলে সেখানে মেয়েরা যাবে না। সুতরাং নারী কোঠার কতটুকু, ওনারা প্ল্যাকার্ডে শুধু না স্লোগান দিয়েছে নারী কোঠার প্রয়োজন নাই, আমরা অনন্য। বাংলাদেশে এখনো সেই অবস্থা আসে, সেই অবস্থা তৈরি হয় ইউরোপিয়ান ইউনিয়নের 40% এমনি করে নাই, পৃথিবী এখনো পিছিয়ে আছে নারীদের ক্ষেত্রে। একেবারে। অসংখ্য ধন্যবাদ অদিতি, আপনাকেও একটু ধন্যবাদ। অদিতির প্রশ্নের উত্তরটা আমার একটু আপনার দেওয়া কাছে, প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট করে অদিতি একটু যেটা বলছেন শাহবাগ আন্দোলনের প্রসঙ্গে, সেটি হচ্ছে শাহবাগ আন্দোলনে আদালত যখন রায় দিয়েছে, তখন আমরা ভিকটিম, যারা বাংলাদেশের ভিকটিম, তারা আপিল করতে গিয়ে দেখেন আমার আপিল করার রাইটই নেই। অর্থাৎ যারা ভিকটিম তাদের আপিল করার রাইট নেই, অর্থাৎ আইনের মধ্যে একটা গলদ ছিল এখানে। কিন্তু ওনারা কিন্তু আদালতের রায়ের ব্যাপারে কথা বলছেন, আমি কিন্তু আদালতের রায়ের ব্যাপারে প্রথমে কথা বলিনি। আমি রায়ের ব্যাপারে আপিলই করতে চেয়েছি, আমি আদালতেই যেতে চেয়েছি, কিন্তু যেতে গিয়ে দেখি আমার সেই রাইটটা নাই। তখন আমরা সংসদে গিয়েছি, এবং এখানে একটু বলা প্রয়োজন, বাংলাদেশে গণজাগরণ মঞ্চ কিন্তু বলেছে জামাত শিবিরের রাজনীতি নির্বাহী আদেশে বন্ধ করা যাবে না, নির্বাহী আদেশে, আদালতের আদেশে বন্ধ করতে হবে। আমরা বারবারই এটি বলেছি। সুতরাং আদালতের কাছে বারবার নির্বাহী আদেশ আজকে একটি করবে, কালকে আরেক নির্বাহী আদেশ দিয়ে এটা বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু আদালত আদেশ দিলে সেটা অনেক অনেক বেশি পুক্ত হয়। সৈয়দ ইশতিয়াক রেজা, একেবারে শেষ অংশে আছি, একেবারে শেষ কথাটি একটু জানতে চাই যে কোন পথে আসলে কোটা আন্দোলন যেটা হচ্ছে, এটা অনভিপ্রেত, মর্মান্তিক। আমি মর্মাহত নাগরিক হিসেবে, এবং যে কোনো রক্তাক্ত পরিণতি খুবই খারাপ, এবং কোনো সরকারই চাইবে না শিক্ষাঙ্গন অস্থির হোক,
যেটা হয়েছে এটা যেন এখানে থেমে যায়। সরকার এবং অন্যান্য পক্ষের শুভবুদ্ধির উদয় হোক, আলোচনার দরজা উন্মুক্ত রাখুক, এবং কোটা সংস্কার সরকারও চায়, আন্দোলনকারীরাও চায়, নাগরিক সমাজও চায়। আমরা মনে করি আইনি পথের বাইরে গিয়ে নির্বাহী আদেশের জন্য অপেক্ষা করতে হবে। মারুফ রসুল, আপনার কাছে আসবো। আমার প্রসঙ্গটি এখানেই যে যেখানে ইশতিয়াক ভাই শেষ করলেন আমি সেখান থেকে শুরু করতে চাই। আন্দোলনের পুরো কথাটি উনি বলেছেন, দাবির জায়গাটি উনি বলেছেন। আমি শুধু বলতে চাই একটি আন্দোলন যেন আমি আজকে যে মানুষদের আত্মত্যাগের জন্য আজকে আমি সরকারি পরীক্ষা দেই, আজকে আমি সবুজ পাসপোর্ট নিয়ে ঘুরি, এই মানুষরা যাতে কোনোভাবে অপমানের শিকার না হন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, স্লোগানে হোক, কোথাও যেন অপমানের শিকার না হন। তাহলে যত বড় বিসিএস কর্মকর্তাই হই না কেন এই দেশের প্রতি আমার কোনো অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনারা সময় দিয়েছেন, চমৎকার কিছু বিশ্লেষণ আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, এভাবে এটা নিউজের সঙ্গে থাকুন, নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন। আগে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।